দর্শক আসসালামু আলাইকুম, আপনাদের স্বাগত জানাচ্ছি সপ্তাহের আলোচিত বিষয় নিয়ে বাংলা বিশেষণের বিশেষ আয়োজন যে কথা বলতে চাই অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি জিয়া খান। দর্শক, আপনারা জানেন এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজ আমাদের আলোচনার বিষয় উত্তপ্ত শিক্ষাঙ্গন, অবরোধের রাজপথ। আর এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুজন অতিথি। তারা হলেন অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, প্রধান নির্বাহী বাংলা ফাউন্ডেশন, এবং শাহাদাত হোসেন সেলিম, মহাসচিব বাংলাদেশ এলডিপি। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে শাহবাগ থানা ঘেরাও করেছে শিক্ষার্থীরা, দিয়েছে 48 ঘন্টার আলটিমেটাম, এবং এর মধ্যে অপরাধীদের গ্রেফতার করা না হলে রবিবার থেকে আবারও থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন তারা। এদিকে আগামী অর্থবছর থেকে 70% আবাসন ভাতা, বাজেটে বরাদ্দ বৃদ্ধি এবং সব প্রকল্পে অগ্রাধিকার সহ 4 দফা দাবিতে রাজধানীর কাকরাইলে গণ অনশন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বর্তমান শিক্ষার্থীদের পাশাপাশি সাবেক শিক্ষার্থীরাও এই আন্দোলন কর্মসূচিতে যোগ দিয়েছেন। দাবি আদায় না হলে গণ অনশন কর্মসূচি লাগাতার চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এছাড়া বরিশাল বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয়, কুয়েট এবং নার্সরাও বিভিন্ন দাবিতে রাজপথে আন্দোলন করছে। একজন ছাত্রের নিরাপত্তা দিবে বিশ্ববিদ্যালয়, না দিতে পারার দায় কি সংশ্লিষ্টরা নেবে না? এই প্রশ্নের উত্তর জানবো জনাব অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকির কাছ থেকে। ধন্যবাদ আপনাকে এবং বাংলা ভিশনের দর্শক শ্রোতা এবং আমার শ্রদ্ধাভাজন সহ আলোচক সেলিম ভাইকে। যে কোনো পরিস্থিতিতে, যে কোনো অবস্থায় এই যে কোনো হত্যা সবসময় নিন্দনীয়। আমি ব্যক্তিগতভাবে যে এই ধরনের একটা হত্যা হওয়াটাও কিন্তু, আপনি তো স্বাধীন সার্বভৌম দেশ বলেন, সার্বভৌম বলতে কিন্তু জনগণের সার্বভৌমতাও বোঝায়, তাদের নিরাপত্তা বোঝায়। তো সেখানে এই স্বাধীন সার্বভৌম দেশ বললে আমার সার্বভৌমত্ব নষ্ট হয়েছে। এই হত্যাকাণ্ড মানে সার্বভৌমত্ব নষ্ট হওয়া। এরপর থানা যদি অ্যাকশন না নেয়, সেটাও সার্বভৌমত্ব, আমার নাগরিক অধিকার হরণ করা। আবার যদি ভিসির কাছে আন্দোলন করতে যায়, তখন ভিসির যদি এটিচুড আমি দেখলাম আমার জন্মের পরে দেখি নাই, যেই ভিসি এসে মাঠে এসে বলে মারবি আমাকে মার, সে এত কনফিডেন্ট কেন? যে উত্তাল জনতার মাঝে সে গেছে এবং সে কনফিডেন্ট, মারবি আমাকে মার, কিন্তু মারতে পারলো না। কেন পারলো না? সে কে? সে কি আসলে ভিসি নাকি সে মাসেলম্যান? কথার কথা বলছি আমি। 2 নম্বর, যদি আপনি আসেন, আমাদের দেশটা এখন একটা টার্মোরাল সিচুয়েশন যেভাবে চলছে, তাতে রাজনৈতিক দলগুলোরও কিন্তু একটু শান্তশিষ্ট হওয়া উচিত বলে আমি মনে করি। কারণ সামনে নির্বাচন। পাশাপাশি রাজনৈতিক দলই বলে যে ক্ষমতাকে প্রলং করার জন্য ইউনূস সাহেব নানান কারসাজি করছে, তাহলে সেখান থেকে আমাকে সংযত থাকতে হবে যাতে সে কোনো রকম ইস্যু না পায়। এইবার যদি ব্যক্তি যে শাহরিয়ার আলম সাম্য হত্যার কথাটা বলছেন, আমাদের কাছে কিন্তু এখন পর্যন্ত কোনো স্পষ্ট কোনো ইনফরমেশন আসে নাই। এটা কি কোনো তার ব্যক্তিগত শত্রুতার কারণে একে অপরে মারছে, নাকি দলীয় অন্তর্কলহ, কিংবা রাজনৈতিক টার্মোরাল সিচুয়েশন করার জন্য তৃতীয় কোনো পক্ষ তাকে মেরেছে, না অন্য কোনো দলের কেউ তাকে মেরেছে? মানে মোটিভ সম্পর্কে আমরা এখনো ক্লিয়ার, আমরা কিছুই জানি না। এবং এটা না হওয়া একটা ব্যর্থতা। পাশাপাশি আপনি যদি হত্যাটা রাজনৈতিক না হয়, তাহলে ভিসিকে অপসারণ করাটা মানে আলোচনাটাও কিন্তু যৌক্তিক হয় না। কোন অর্থে বলছি, আপনি আগে খুঁজবেন যে এটা কি, এটার ভিতরে ভিসির ইন্ধন আছে কিনা। এবং ভিসি যেখানে মারমুখী হয়ে দাঁড়াইছে, তাতে মনে হচ্ছে যারা আন্দোলন করছে তারা কিন্তু ছাত্র দলের লোক। কিন্তু বিষয়টা হচ্ছে যে ক্যাম্পাস এরিয়াতে এই হত্যাকাণ্ডটি ঘটেছে, হত্যা হয়েছে। হ্যাঁ, ক্যাম্পাস এরিয়ায় হত্যা হয়েছে, এবং সেখানে আপনি যদি যান, ভিসিকে আপনি অপসারণ করতে চাচ্ছেন, যৌক্তিকতা নাই যে তা না, কিন্তু টোটালটা ডিসিপ্লিন বা টোটাল যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেটা দেখার দায়িত্ব কিন্তু ভিসির একটা বিরাট রোল আছে, নাই যে তা না। অবশ্যই আছে, ছাত্রের নিরাপত্তার পুরো দায়িত্ব। কিন্তু আমরা না, নিরাপত্তার দায়িত্ব, কিন্তু আমরা অতীতে এমনও শুনছি যে ফাহাদকে যখন পিটিএ মারছে, আবরার ফাহাদকে বুয়েটে, আমরা তখন টকশোতে আসছি, শহীদুল হক আসছিল আমার সাথে টকশোতে, এবং সে বলল ইউনিভার্সিটি ক্যাম্পাসটা আমি যেতে পারি না ভিসিরা না বললে। আমি বললাম আপনাকে দেশটাকে তামাশার বানাইছেন, 8টা ঘন্টা সেই দিন তো আর এখন নাই। না না,
সেই দিন তো এখন নাই, আমি সেটাই তো বলছি। সেই দিন নাই কি এখন কি সেটা উইথড্র হয়ে গেছে যে ক্যাম্পাস ইচ্ছা করলেই পুলিশ যেতে পারবে না কি? না, তাহলে ভিসিবি তো ডাকা উচিত ছিল পুলিশের। 1 2 একটা ছাত্র হত্যা হইলে কখন হয় টার্মোয়েল সিচুয়েশন সম্পর্কে ভিসি অবগত, সে আপ টু ডেট এবং আপডেটেড, সে কেন নিরাপত্তা জোরদার করলো না? উপরন্তু মনে হচ্ছে হত্যাটাকে সে বৈধতা দিচ্ছে এমনভাবে মারবি আমাকে মার, এই অ্যাটিটিউডটা একটা ভিসির চলে না। বিনয়ের সাথে সে সবার কাছে হাত পাতবে এবং বলবে বাবা আমি দেখছি কি করা যায় ইত্যাদি ইত্যাদি, এবং এই অ্যাটিটিউড আমার একেবারেই ভালো লাগে নাই। এবং এরা যদি ভিসি হয় এরা কি প্রডিউস করবে এই সমাজে? আগে খুঁজে বের করুন। যেহেতু ছাত্র দলের আন্দোলন, ছাত্রদল যেহেতু এই লোক ছেলেটা যখন তাদের, সেখানে তার যে মারমুখী অ্যাটিটিউড নিয়ে সে গেছে এবং সে যেটা বলছে তাতে আমরা ন্যাচারালি সবসময় আমরা কিন্তু দলীয় ভিসি পেয়ে আসছি, এটা অস্বীকার করার কিচ্ছু নাই। সেক্ষেত্রে 5ই আগস্টের সমস্ত ভিসিরা যখন চলে গেল নানান জায়গা থেকে, এখানে ভিসি নিয়োগ হয়েছে নতুন। এই ভিসি কারা নিয়োগ করছে? এবং ছাত্র দলের ভিসি না, বা ছাত্র দল নিয়োগ দিচ্ছে এটা আমার কাছে মনে হয় না। তাহলে এই ভিসি কে, সে কিভাবে নিয়োগ পেল এবং তার অ্যাটিটিউড এরকম কেন? ছাত্র হত্যার বিচার পরে করেন, তার আগে তার অ্যাটিটিউডের বিচার করেন। মারবি আমাকে মার, এই ভাষা আমি এই 53 বছরে অনেক চড়াই উতরে গেছে, অনেক খারাপ পরিস্থিতি গেছে, এই ভাষা আমরা শুনি নাই। এবং এরকম তোপের মুখে এসে একজন ভিসি যখন বলে তখন বোঝা যায় যে এই হত্যার ব্যাপারে যদি সে জেনেও থাকে তাও কিছু করবে না, না জেনে থাকলেও ছাত্রদল মারা গেছে তাই তার কিছু আসে যায় না। এবং তাহলে সে কোন ব্লকের ভিসি? ধন্যবাদ আমার কাছে আবু হেনা রাজ্জাকী। আমি সাধারণ সেলিম যে বিষয়টা বললেন যে হত্যার যে বিষয়টা নিয়ে আসলেন এবং ভিসির যে কথাবার্তা সে বিষয়টা রাজ্জাকী সাহেব সুন্দর মতো নিয়ে আসলেন। তা আমি যে জিনিসটা আপনার কাছে নিয়ে আসবো যে এই সাম্য কদিন আগে একটি জাতিসংঘের বন্ধের যে আন্দোলন, সেই আন্দোলনের বিরুদ্ধে একটি পোস্ট করেছিলেন। এটাকে অনেক সামনে নিয়ে আসছে যে এই মারা যাওয়ার পর তার পোস্ট, এবং একটি রাজনৈতিক দল থেকে বলা হয়েছে যে এই হত্যাকাণ্ড রাজনৈতিক। এই বিষয়গুলো আপনার কাছ থেকে শুনবো। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহ আলোচক রাজ্জাকী সাহেবকে। বিষয়টি হলো যে আপনার এই তালমাটাল যে ঘটনাটা এবং সাম্য হত্যার যে আপনার বিচার চেয়ে ছাত্র দলের আন্দোলন, এবং সেখানে একটা মানে রাজনৈতিক একটা বিবেচনা। সাম্য তো গত জুলাই আগস্ট আন্দোলনে সম্মুখে সারিতে ছিল, অথবা জাতীয় সঙ্গীত গাওয়ার যেই বাধা দিয়েছে তার প্রতিবাদ করেছে। সার্বিকভাবে তার একটা রাজনৈতিক ট্যাগ আছে এবং রাজনৈতিক একটা পরিচয় আছে। তো রাজনৈতিক একটা পরিচয় থাকলে একটা হত্যাকাণ্ডকে খুব স্বাভাবিকভাবে নেওয়ার কোনো কারণ নেই। এটার পিছনে রহস্য আছে। কী রহস্য আছে এটা সরকার উদ্ঘাটন করা দরকার। উদ্ঘাটন করলে আমরা বুঝতে পারতাম। আমরা ধারণা করি যে এখানে এটা রাজনৈতিক উদ্দেশ্যে এটাকে মানে হত্যা করা হয়েছে। এবং আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি মহোদয়ের মানে যে আর নির্লিপ্ততা অথবা তার যেই আপনার উগ্রতা, এতে করে এটাকে আরও নিশ্চিতভাবে মনে হচ্ছে যে বিষয়টা রাজনৈতিকভাবেই তিনি গ্রহণ করেছেন এবং বিষয়টা রাজনৈতিক। এটা খুঁজে বের করার দায়িত্ব সরকারের এবং যথাযথ বিচার করার দায়িত্ব সরকারের। আসলে আমরা তো 15 বছর যাবৎ মানে ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে আমরা রাজপথে নিয়মিতভাবে আন্দোলনের মধ্যে ছিলাম। আপনার জনগণকে পাশে নিয়ে আমরা চেষ্টা করেছি যতটুকু পারা যায়, এবং বিশেষ করে আমরা জনগণের একটা মাইন্ড সেট করতে পেরেছি যে এই সরকার ভোটচোর সরকার, এই সরকার দুর্নীতিগ্রস্ত সরকার, এই সরকার গণতন্ত্র হত্যাকারী সরকার। এরপরে আমরা জানতাম যে একটা অভ্যুত্থানের মাধ্যমেই এই ধরনের সরকারের পতন হয় পৃথিবীর ইতিহাসে। যদি আমরা ঘেঁটে দেখি, একটা অভ্যুত্থানের মাধ্যমে জুলাই আগস্টে একটা অভ্যুত্থানের মাধ্যমে এই সরকারের পতন হয়েছে, এই সরকার পরাজিত হয়ে পালিয়ে গেছে। কিন্তু পরবর্তীকালে যে আপনার ডক্টর ইউনূস সাহেবকে আপনার সরকার প্রধান করা হয়েছে, তিনি তার উপদেষ্টা মণ্ডলীকে যথাযথভাবে তিনি কার্যকর করতে পারেননি। এখনও আমার কাছে মনে হচ্ছে যে উপদেষ্টাদের মধ্যে বা তার সরকারের মধ্যে সমন্বয়হীনতা আছে এবং অনেক অযোগ্য লোক অযোগ্য স্থানে বসে আছেন যারা সরকারকে সঠিকভাবে পরিচালিত করতে পারছেন না। সরকার এখানে ব্যর্থ। আমি একটু সেলিম ভাই এই বিষয়ে আমরা যাব। আপনি যে বিষয়টা রাজনৈতিক যে হত্যাকাণ্ডের যে বিষয়টা বললেন, আমি বলছি কী এমন রাজনীতিটার মধ্যে থাকতে পারে? মানে এখন তো আমাদের দেশে যে অবস্থা সেটা আপনার রাজ্যে এসে বললেন টালমাটার যে পরিস্থিতি, এর প্রতি সুযোগটা কেন নেবে? না, টালমাটার পরিস্থিতিতে তো আপনার কোনো অংশে কেউ সৃষ্টি করে, অথবা এই পরিস্থিতিতে সুযোগ নেওয়ার তো অনেক সুযোগ সন্ধানী দল থাকে, অনেক গোষ্ঠী থাকে। তাদের গোষ্ঠীর স্বার্থে মানে দলের স্বার্থে তারা এই ধরনের আচরণ করবেই বা এই ধরনের অবস্থান নেবেই। এখানে যেটা সার্বিকভাবে এখন বলা যায় যে আপনার ধরেন স্বাধীনতার পক্ষের শক্তি
আপনার সাম্য এবং তারকে হত্যা করেছে হয়তো স্বাধীনতার বিপক্ষের শক্তি, এই ধরনের একটা সমীকরণ তো আমরা মিলাতেই পারি, যেহেতু তার একটা রাজনৈতিক পরিচয় আছে, যেহেতু সে ছাত্রদল করে। এই মুহূর্তে আপনি দেখেন রাজনীতি একটা বিভাজন স্পষ্ট হয়ে গেছে, একটা আপনার মানে ৭১কে ধারণ করে না, আর একটা হলো যে আপনার ৭১কে ধারণ করে। এই যে দুটো মানে শক্তিতে বিভাজিত হয়েছে, সেখানে এই শক্তিগুলোর মধ্যেও একটা দ্বন্দ্ব এবং সংকট আস্তে আস্তে আরও 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 বাড়বে। আমি যেটা বলতে চাই যে কোনো একটা সরকারের, এটা তো একটা একেবারে অন্তর্বর্তীকালীন সরকার জনগণের কাছে ওয়াদাবদ্ধ খুব দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিয়ে চলে যাবে। ওনাদের প্রথম কাজ এবং প্রথম ফোকাসটাই হলো যে একটা মানে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করা, একটা নিয়মিত সরকার প্রতিষ্ঠা করার জন্য যে ফ্যাসিলিটেড জিনিসগুলো করা দরকার তা করা, কিন্তু তারা তাদের পরিধিটা অনেকটা বৃদ্ধি করে ফেলছেন। মানে আমি একদম স্পেসিফিক যদি বলি, আপনি কি এটাই বলতে যাচ্ছেন যে এই সব কারণে এই সব ঘটনাগুলো ঘটছে? না, সরকারের ব্যর্থতা এবং সরকারের সুনির্দিষ্ট কোনো রকমের দায়বদ্ধতা না থাকার কারণে এই ঘটনাটা ঘটছে। ধন্যবাদ রাজীব ভাই। এটা দিয়ে আমি শুরু করবো, এই যে সরকারের দায়বদ্ধতা নেই, সুনির্দিষ্ট তাদের কোনো চিন্তা ভাবনা কিংবা ওই জায়গাটা নেই, এইসব কারণে এই বিষয়গুলো আসছে। যেটা না আমি এখানে একটু ভেরি করতে চাই, সেটা হলো যে দেখেন আমরা কথাই বলি। আমি যেমন এই পার্টটা বললাম, এই পার্টটা আমি ভিসিকে সম্পূর্ণ ব্লেম দিচ্ছি। আবার যখন আমি এই পার্টে আসবো, এই সরকার একটা অন্তর্বর্তীকালীন সরকার, তার মেয়াদ কোথায়, তার কমিটমেন্ট কি? সে কি আসার আগে বলছে যে আমি এসেছি অমুক দিন নির্বাচন দিয়ে চলে যাব? বলে নাই তো। তার মেয়াদ কি? তার মেয়াদ কে দিবে? সে সাংবিধানিক সরকার না, সংবিধান তাকে সরকার বানায় নাই, তাকে বানিয়েছে প্রেসিডেন্ট, প্রস্তাব পাঠিয়েছে চিফ জাস্টিসের কাছে, সেখান থেকে একটা সিদ্ধান্ত আসছে সংবিধানে ১০৬ ধারা মোতাবেক যে এইরকম পরিস্থিতিতে এদেরকে এই ওত্তাপ দেওয়া যায়, দিছে। তারপর সেখানে কি মেয়াদ লিখে দিছে, তার ফাংশনটা লিখে দিছে? আচ্ছা, মেয়াদ থাকলে থাকতে হবে, দেশের পরিস্থিতিটা বুঝতে হবে না? সেজন্য কিন্তু আমি শুরুতে বলছি দেশের পরিস্থিতি সে তো অনির্বাচিত সরকার। আমি রাজনীতিবিদদের ভাষায় যদি বলি, অনির্বাচিত সরকার, দায়িত্ব নাই, লোভী সরকার, উনি ওনার ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চায়। তাহলে আপনি দীর্ঘ 16 বছর সহ্য করছেন, ডিসেম্বরে তো নির্বাচন দিবে, ফেব্রুয়ারিতে নির্বাচন দিবে, সাম্য হত্যা হয়েছে সেটা নিয়ে আপনি বিচার করবেন, পুলিশের কাছে যান। ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলছেন 427 জন মারা গেছে জুলাইতে, শুধু 427 জনের জুলাইতে যে মারা গেছে সে তুলনাতে একজন মারা গেছে। সেই 427-এর আন্দোলন কোথায়? 427-এর আন্দোলনটা কোথায়? আপনি দীর্ঘ 16 বছর সাফার করছেন, সেই আন্দোলনটা কোথায়? কথার কথা বলছি আমি। সেক্ষেত্রে আপনি যে সরকারের মেয়াদ নাই এবং সে ডিসেম্বরে বলছে, এমন কোনো সিচুয়েশন আপনার তৈরি করবেন না। আমরা তো মনে করি রাজনৈতিক দল একটা বিশাল ব্যাপার, কি সেন্ট্রাল থেকে বলবে কেউ কোথাও যাবা না, কেউ কোথাও উল্টাপাল্টা করবা না, কেউ কোথাও চাঁদাবাজি করবা না, বোধহয় সব রবটের মতো শুনবে। কই শুনছে না তো। তো পরিস্থিতি ঘোলাটে করছে কারা? আপনি পরিস্থিতি ঘোলাটে করলে, ঘোলাটে যদি আরো ঘোলাটে হয়ে যায়, তখন আপনি নির্বাচনের পরিস্থিতি কোথায় পাবেন? আমি সেই অর্থে বলছি, আপনি রাষ্ট্র, এই যে ভাই বললেন অনির্বাচিত সরকার নির্বাচন দিয়ে যাবে। আচ্ছা, অনির্বাচিত সরকারের সাথে আপনারা দেখা করে কি বললেন? আপনি দেখা করে বললেন আমরা ডিসেম্বরে নির্বাচন চাই। তো ডিসেম্বর পর্যন্ত সময় তো আপনি দিয়ে আসলেন। আর এক দল বললো আমরা রমজানের আগে চাই, আগামী রোজার আগে। তাহলে তো রমজান পর্যন্ত সময় তাকে দিচ্ছেন, আপনি দিচ্ছেন কেন সময়? মাই সিম্পল লজিক, আপনি অন্তর্বর্তীকালীন সরকার, অনির্বাচিত সরকার। এটা আমার ওপিনিয়ন না, আমার ওপিনিয়নটা দিচ্ছি না এখানে। ওই ভাষায় যদি আমি থাকি, তাহলে আমি গিয়ে যেন ডিসেম্বরে নির্বাচন কেন জুলাইতে চাই নেই? তর্কের খাতিরে বলছি। এখন বাংলাদেশে এমন একটা জায়গায় আমরা আছি যেখানে লাঠিচার্জের ভয় নাই, আপনার বুলেটের ভয় নাই, যেখানে আপনার আয়নাঘরের ভয় নাই, বিনা বিচারে হত্যার ভয় নাই, এবং ইউনূস সরকারের বিরোধী শক্তি কেউ না থাকুক, আওয়ামী লীগ, যেহেতু আওয়ামী লীগের পরে সেই এসে বসছে, এবং যারা নির্বাচন চায় তারা যদি ঠিকমতো নির্বাচন না পায় তারাও তার বিরোধী শক্তি। তাহলে সেই সাথে একটা বিশাল শক্তি ইউনূস সাহেবের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে। কেন তার কাছ থেকে আমরা জুলাইতে নির্বাচন নিতে পারলাম না? জুন জুলাইতে কি গরম, বর্ষা, আমার কেয়ারিং এর দরকার নাই তো, বৃষ্টি বাদল হোক, আপনি ভোট দেন। আমি তো ডিসেম্বর টাইম দিয়ে আসছি। সুতরাং রাজনৈতিক দলের এখন নৈতিক দায়িত্ব যাতে নির্বাচন পর্যন্ত এমন কোনো পরিস্থিতি না হয় যাতে ইউনূস সরকার কোনো ইস্যু বানাইতে না পারে, যেহেতু তারা বারবার বলছে উনি দীর্ঘায়িত করতে চায় নির্বাচন। সুতরাং সুন্দর পরিস্থিতি রাখার জন্য, শান্তিপূর্ণ নির্বাচনের উপযুক্ত পরিবেশের জন্য সরকারকে কোঅপারেশন করতে হবে। এই জন্য যে টোটাল প্রশাসন ইউনূস সাহেবের পক্ষে নাই, যেটুক হচ্ছে সেটুক একান্তই বাধ্য হয়ে হচ্ছে। আমরা শুরু থেকে দেখছি প্রশাসনকে কোঅপারেট। আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, আপনি একটু বলেন যে পরিস্থিতি ঘোলাটে কারা করছে? চাঁদাবাজির কথা শুনছে না, কারা? আপনি আমার একটা কথা বলেন, কারা যদি বলতে চান, আপনি যদি
5ই আগস্ট চলে গেল আওয়ামী লীগ, ঠিক আছে। বাংলাদেশে আমার জানা মতো 50-60 লক্ষ স্পট আছে যেগুলা পলিটিক্যাল লোকেরা অকুপাই করে। এগুলা কোনো সরকারি পজিশন না, গেজেট নোটিফিকেশন, অলিখিত পজিশন, যেখান থেকে সিন্ডিকেট বলেন, চাঁদাবাজি বলেন, হট এভার ইট ইজ, এগুলো হয়। তো 5ই আগস্ট আওয়ামী লীগ চলে গেছে, কোনো সন্দেহ নাই। তাহলে সেই জায়গাগুলো খালি আছে, বললো কারা? ধন্যবাদ। আমি আবারও আসবো। দর্শক, যে কথা বলতে চাই অনুষ্ঠান নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত। যে কথা বলতে চাই অনুষ্ঠানে, অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি উনি যেটা বলছিলেন, অনেকগুলো বিষয়ে বলছেন, কিন্তু সাদত হোসেন সেলিম নিশ্চয়ই আপনি শুনছিলেন যে ওনার আর একটা বিষয় ছিল যে রাজনৈতিক দলগুলোর নৈতিক দায়িত্ব নির্বাচনের উপযুক্ত পরিবেশ পর্যন্ত অপেক্ষা করা, সে পর্যন্ত অপেক্ষা করছেন না আপনারা? না, দেখুন, রাজনৈতিক দলগুলো তো আপনার শুরুতে বলেছে যে নির্বাচনমুখী প্রয়োজনীয় সংস্কার শেষে যৌক্তিক সময়ে একটা নির্বাচন দেওয়ার, এই কথাগুলো বারবার বলছে। সুনির্দিষ্ট সময় বলা নেই। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে সংস্কার করলে অল্প সংস্কারে ডিসেম্বরে, বেশি সংস্কার করলে জুন, এই পর্যন্ত বলেছে। আমরা এই পর্যন্ত পেলাম, কিন্তু আমরা জুন পর্যন্ত সরকারকে সময় দিতে, অথবা ওই বেশি অল্প সংস্কার, এটা আমরা নিজেরা বুঝতে পারি না। আমরা চাই যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হোক, কারণ জুন নির্বাচন সঠিক সময় নয়। এবং আমরা আশা করবো যে সরকার ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেবেন। এটা যদি না দেন, তাইলে সরকারের সামনে বহু উদাহরণ আছে, আমাদের সামনে বহু উদাহরণ আছে, আমাদেরও অনেক কিছু করণীয় আছে। এবং আমরা জানি যে এই সরকার, এই দুর্বল সরকারের পায়ের নিচে মাটি নেই। আমরা এই মুহূর্তে সরকারকে ফেলে দেওয়ার মতো কোনো কিছু করতে চাই না। সরকার আমাদের মনোনীত সরকার, আমরা তাকে সমর্থন দিয়েছি, কিন্তু সরকার আমাদের সমর্থনটা কতটা কাজে লাগাবে, কতটা লাগাতে চায়, সেটা এখন আমাদের অনেকের সন্দেহ হচ্ছে। দেখুন, একটা সরকার একটা ক্রাইসিস ম্যানেজার থাকে, 1 2 3 একটা ক্রাইসিস ম্যানেজার থাকে, যে কোনো যখন দাবি দেওয়া উঠে করে, তারা তাই প্রাথমিকভাবে আলোচনা করে অনেক সময় অঙ্কুরেই সমস্যাটা সমাধান করতে পারে। এই সরকারের কোনো ক্রাইসিস ম্যানেজার নাই, এই সরকারের কোনো সমন্বয় নাই। এই সরকারের কিছু উপদেষ্টা আপনার ক্ষমতা প্রলম্বিত করার জন্য, তাদেরকে নাকি 5 বছর জনগণ দেখতে চায়। কি দেখতে চায় এটা স্পষ্ট করতে চায়, তাদের চেহারা দেখতে চায় না, তাদের সুশাসন দেখতে চায় না, তাদের ক্ষমতা দেখতে চায়, এগুলো কিন্তু একটা ফাঁকরেখে কথা বলছে। আর এই সরকারটা তো একটা অনিয়মিত সরকার, একটা তত্ত্বাবধায়ক সরকার, সুপ্রিম কোর্ট একটা রেফারেন্সে গঠিত হয়েছে। তারা কিন্তু ইচ্ছা করলেই সমস্ত বিস্তৃত কাজ করতে পারে না। একটা সীমাবদ্ধ পরিবেশে রুটিন কাজগুলো করে নির্বাচনমুখী একটা রাস্তা করা দরকার। কিন্তু তাদের আচরণে বোঝা যাচ্ছে যে তারা এগুলো করতে চাচ্ছেন না। তারা যেমন আপনার করিডোর দেওয়া, চট্টগ্রাম বন্দরকে দেশের হাতে তুলে দেওয়ার মতো স্পর্শকাতর বিষয়গুলোতে তারা জড়িয়ে পড়ছেন। তারা বিনিয়োগ সম্মেলন করছেন, এই করছেন। এখন দেখেন, একটা অনির্বাচিত এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা বিনিয়োগ করতে একজনে 10 বার চিন্তা করবে। বিনিয়োগকারীরা হাত গুটিয়ে বসে আছে, দেশি এবং বিদেশি। এই অবস্থার মধ্যে আমরা মনে করছি যে ঠিক আছে, ডিসেম্বর পর্যন্ত যখন সময় চেয়েছে এবং সংস্কার করার জন্য যে কয়েকটা কমিটি করেছে, এবং সেখানের ভিত্তিতে আবার 6 জনের যে জাতীয় ঐক্যমত্য কমিশন করেছে, যে ঐক্যমত্য কমিশন বিভিন্ন রাজনৈতিক দলের সাথে কথা বলছেন, এবং তারা বলেছেন যে 15ই মেতে মধ্যেই তারা কিন্তু আলোচনাটা শেষ করবেন। আমরা তাদেরকে বলেছি, দেখুন, আপনারা আলোচনা করেন ওই রাজনৈতিক দলগুলোর সাথেই যারা কিন্তু আপনার এই সরকার বিরোধী আন্দোলনের সাথে রাজপথে জড়িত ছিল। এখন যেরকম প্রতিদিন নতুন নতুন রাজনৈতিক দল হচ্ছে, আপনার এই জাতীয় দলগুলোকে আলোচনার মধ্যে ডাকবেন না, এবং তাদেরকে আপনারা তাদের কথা শোনার আপনাদের দরকার নাই। তারপরেও দেখছি যে তারাই হয়তো একটা সংখ্যা তত্ত্বর ভিত্তিতে যে এতগুলো রাজনৈতিক দল এই প্রশ্নে একমত হয়েছে, এই প্রশ্নে দ্বিমত হয়েছে, কিছু বহিঃ রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করছেন, এবং 15ই মে অলরেডি পার হয়ে গেছেন, বা তাই না? গতকালকে আমরা দেখেছি সিপিবির সাথে তারা বৈঠক করেছেন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের সাথে। এরপরে আর কোনো বৈঠক আছে কিনা আমাদের জানা নেই, তবে থাকতেও পারে। সব মিলিয়ে যখন আপনার দেশের বিভিন্ন দাবি দাওয়াগুলো প্রথম দিকে উঠছিল, তখন কিন্তু আমরা রাজনৈতিক দলগুলোই বলেছি দায়িত্বশীলতার পরিচয় দেন। এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের কাছে সমস্ত 17 বছর বা 15 বছরের সব দাবিগুলো আপনারা একসাথে মাঠে নিয়ে আসেন না। কিছুটা সমস্যার সমাধান হয়েছিল। এখন দেখেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা একটা 4 দফা তার দাবি নিয়ে আন্দোলন করছেন, এবং সবাই বলছেন যে তাদের এই দাবির যৌক্তিকতা আছে। তাহলে আপনি আলোচনা করে আপনি এই সমস্যাটা সমাধান করতে পারতেন। আপনার সরকার যখন আপনার এই যে এনসিপি দিয়ে একটা নাটক করালো আপনার মে মাসের 10 তারিখে রাতে 10টা বাজে যমুনার মতো স্পর্শকাতর একটা জায়গার মধ্যে তাদেরকে জামাইয়া ধরে সেখানে বসালো, এবং আমি নিজে গিয়ে সেখানে দেখেছি, আমার টেলিফোনে আছে ব্যাপারটা। এবং সেখানে দেখা গেল যে কেন গিয়েছি, আমি গিয়েছি দেখার জন্য যে আপনারা তাদের কি অবস্থা। আমি দেখেছি খুবই অল্প সংখ্যক লোকজন, এবং সরকার বিভিন্ন এজেন্সিগুলো তাদেরকে সেভাবে আসতে বসতে দিতে মোটামুটিভাবে সুযোগ সুবিধা দিচ্ছে তাদেরকে।
জগন্নাথ না যমুনার সামনে যমুনার সামনে যখন এনসিপিকে আপনি জামাইয়া ধরে বসতে দিলেন এবং ধর্ণা দিলেন, তাইলে আপনি অন্য দলগুলোর সাথে বৈষম্য আচরণ করবেন কেন? ধন্যবাদ জনাব সাদাত সেলিম। আমি আপনাকে আমি বলি জগন্নাথ বিশ্ববিদ্যালয় আমি আসবো আপনার কাছে, আসবো এই বিষয়ে। আপনি যেহেতু এই বিষয়টা শেষ করলেন যেটা দিয়ে, আমি সেটা দিয়ে একটু অ্যাডভোকেট আবু হানা রাজ্জাক ওনার কাছে যাব। এই যে সরকারের দ্বিমুখী নীতি, এটা নিয়ে ছাত্রদের তারা যে বিক্ষুব্ধ এবং বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে কথাগুলো আসছে, সরকারের এই ধরনের দ্বিমুখী নীতির কারণ কি এবং এনসিপিকে সরকারের প্রায়োরিটি দেওয়ার কারণটা কি? এনসিপি কোনো দল না, এখন পর্যন্ত নিবন্ধন পায় নাই। এবং আমি টকশোতে খুব দামি দামি যারা টকশো করে তাদের কাছে শুনি এনসিপির কোনো অস্তিত্ব নাই। কিন্তু সেদিন যে কয়টা লোকই এনসিপি দাঁড়াইছে, প্রশ্ন হচ্ছে যে রাজনৈতিক দলগুলো সবাই বলতেছে যে তারা নাকি আওয়ামী লীগের নিষিদ্ধ চাইছে, কার্যক্রম নিষিদ্ধ চাইছে, তারা মানে প্রধান উপদেষ্টার দেখা করে বলছে, কিন্তু এটা তো এক্সিকিউট হচ্ছিল না তো, এক্সিকিউশনে তো যায় নাই। এক্সিকিউশনে গেল তো সেই সকল ছাত্র যে কয়জন গেছে তাদের চাপের ভিত্তিতেই আপনারা কার্যক্রমটা বন্ধ করলো বিচার শেষ না হওয়া পর্যন্ত। এটা সুবিধা তো সবাই পাবে না, প্রশ্নটা এখানে না, প্রশ্ন হচ্ছে যে যমুনার যে জায়গাটা তারা আন্দোলন করলো, হ্যাঁ, এখানে তো অন্য কেউ আর যেতে পারছে না। এবং আমি বুঝছি আপনি যেটা বলছেন, ডিএমপি যে অর্ডিন্যান্স যে ধারায় আপনার সভা সমাবেশ নিষিদ্ধ, সেটা আগেও ছিল, ওই সময় ছিল। আমি বুঝছি তো, আপনি বলছেন যে এটা বুঝাইতে চাচ্ছেন যে তাদেরকে জামাই রাদরের এখানে নেওয়া হইতেছে, প্ল্যান গেম। আমরা যদি সেই শাহবাগে যাই, ইমরানের সরকার, ওটাও প্ল্যান গেম। এখানে যদি আপনি ধরেন প্ল্যান গেম, এটা সুবিধা তো সবাই পাবে, কারণ আজ আওয়ামী লীগের রাজনীতি যদি বন্ধ হয় তাহলে সুবিধা তো অনেকেই পাবে। সে তো ইলেকশন করতে নাই পারে, বিএনপি তো এমনি জিতবে, তারপরে তো আরো সময় সোহাগা। কারা সুবিধা বেশি পাবে? সব নিশ্চয়ই এনসিপি কে ভোট দিবে না আওয়ামী লীগ, নিশ্চয়ই জামাতকে ভোট দিবে না, হয় ভোট থেকে বিরত থাকবে, নয় ভোট দিলে তাদেরকেই দিবে যারা এদের অফিসিয়ালি রাজপথে নেই না, যারা তাদের কার্যক্রম নিষিদ্ধের ব্যাপারে কথা বলেনি, তারা পাবে, নিশ্চয়ই এনসিপি পাবে না। সুতরাং ওরা যাই করে সবই তো বোকার মতো করছে, সুবিধা তো ওরা পাচ্ছে না, ওরা তো অস্তিত্ববিহীন। এক, দুই, আসেন আপনি রাজনৈতিক অধিকার আদায় করতে হয় কিন্তু বুলেট পর্যন্ত বুকে পাইতে নিয়ে। 5ই আগস্ট যখন তারাইছে শেখ হাসিনাকে, তখন কিন্তু আজকের এনসিপি যাদেরকে আমরা তীব্র ভাষায় জাগরি তাই বলি না কেন, কিন্তু ছাত্রই তো সেদিন ছিল মাঠে, বুলেটের তলে তারা গেছে। সুতরাং এখন তো তাদের গায়ে বুলেট পড়বে না, টিয়ার গ্যাস পড়বে না, আয়না ঘরে যাবে না। আমি যেটা বারবার বলছি, সে যাইতে পারে যমুনা ভেঙে গেল, আর প্রশাসন তো কোঅপারেট করেই না, সুতরাং যেতেই পারে। আর যারা যাচ্ছেন না তারা কেন যাচ্ছেন না, এটা অ্যালাউ করতেছেন কেন? মনে করেন এই জামাই রাদর যে তারা দেওয়া হইলো, এইটার প্রতিবাদই তো নামা দরকার, যে ওকে জামাই রাদর করছেন কেন? ধন্যবাদ অ্যাডভোকেট আবু হানা রাজ্জাকি। আপনি যে বিষয়টা বললেন সেই বিষয়টা ধরে আমি একটু সাদাত সেলিম, আওয়ামী লীগ নিষিদ্ধের পর আওয়ামী লীগের যে ভোট যদি ইলেকশন হয়, সেই ভোট বিএনপি পাবে, বিএনপি লাভবান হবে, কথা বলে গেলেন। না, এটা আমাদের কোনো প্রয়োজনই নেই, আওয়ামী লীগের ভোটের কোনো প্রয়োজন নেই। আওয়ামী লীগের ভোট ছাড়াই বিএনপির সঙ্গে সম্পূর্ণ, আওয়ামী লীগের ভোটের আমাদের কোনো দরকারই নেই। এবং আওয়ামী লীগের একটা ফ্যাসিস্ট রাজনৈতিক দল, এটা কোনো রাজনৈতিক দলের সংজ্ঞা পড়ে না। এটা যখনই ক্ষমতায় এসেছে তখনই গণতন্ত্র হত্যা করেছে, সে শেখ মুজিবও করেছে, শেখ হাসিনা করেছে। এই আওয়ামী লীগের বিরুদ্ধে বুক চেতিয়ে আমরা যখন লড়াই করেছি, তখন তো ওই হেলমেট বাহিনী, হেলমেট পরে অথবা ছাত্রলীগের আকার ধারণ করে তারা কিন্তু আপনার তাদের জীবন রক্ষা করেছে। আন্দোলনের একটা শুভ সূচনা হয়েছে, আমরা জানতাম যে গণ অভ্যুত্থানের মাধ্যমে এই ধরনের সরকারগুলো পালিয়ে যায়। এই গণ অভ্যুত্থানে এই যে এনসিপির সমন্বয়কদের টোটাল যারা ইয়ে হয়েছে, কজন মারা গেছে তো সাধারণ শ্রমিক, সাধারণ কৃষক, আপনার গরিব রিক্সাওয়ালা, ছাত্র মারা গেছে। সেখানের মধ্যে ওই সমন্বয়ক নামধারী ওইরকম ছাত্র মারা যায়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র মারা যায়নি, মারা গেছে সাধারণ ছাত্র। এনসিপি ছিল না, না এনসিপি তখন তো ছিল না। এখন তারা রাষ্ট্রীয় সুযোগ সুবিধার মধ্যে দিয়ে তারা আপনার এই রাষ্ট্রটাই তো এখন এনসিপির, রাষ্ট্র সরকারটাই তো এনসিপির। কারণ আমরা দেখেন অভ্যুত্থান, আন্দোলন ইত্যাদির পরে কখনোই ছাত্ররা রাজনৈতিক দল করে নাই, ক্ষমতায় অংশগ্রহণ করে নাই। যখন আপনার 8 তারিখে যারা ছাত্ররা সরকারে অংশগ্রহণ করেছে, আমরা বলেছি একটা ঐতিহাসিক ভুল করেছে এবং ভুলের প্রায়শ্চিত্ত এখন তারা দিচ্ছে। কারণ তাদের মানে আপনার অবস্থানটা অনেক ক্ষয়িষ্ণু হয়ে উঠছে এবং বাংলাদেশের রাজনীতিতে আবার তারা কোনো আপনার প্রাসঙ্গিক কোনো কিছু করতে পারবে বলে আর মনে হচ্ছে না। কারণ তাদের যে যুবশক্তি আপনার গঠন করেছে, তার সমাবেশ দেখে আমরা বিস্মিত হয়েছি। আমরা চেয়েছিলাম
এই যে ছাত্ররা যাদের ডাকে আমরা দলমত নির্বিশেষে আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম, তারা তাদের নিরপেক্ষ একটা অবস্থান বজায় রেখে একটা প্রেশার গ্রুপ হিসাবে তারা কাজ করুক। তাদের মাথা রাজনৈতিক ভোট চেপেছে, রাজনীতি করতে হবে, সংসদ সদস্য হতে হবে, 21 বছরের মধ্যে নির্বাচন করতে হবে, 16 বছরের মধ্যে আপনার ভোটার করতে হবে, আজগুবি সমস্ত দাবিগুলো তুলে তারা বর্তমানে মোটামুটি নিজেদের অবস্থা নিজে করছে। দেখেন প্রত্যেকটা মন্ত্রণালয়ে কিন্তু এনসিপির একজন প্রতিনিধি, ছাত্র প্রতিনিধি আছে প্রত্যেকটা মন্ত্রণালয়ে। আমি 3 দিন আগে একটা বাচ্চা ছেলেকে পাইলাম, 22-23 বছর বয়স। তাকে জিজ্ঞেস করলাম যে পরিচয়, বলো যে আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাত্র প্রতিনিধি। তোমার কাজ কি? বলো যে আমার কাজ হলো আমরা বিভিন্ন তথ্য সংগ্রহ করে আমরা মন্ত্রণালয় সর্ব করি। তাহলে তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইবি, এসবি, সিআইডি যা আছে এগুলো সব বাতিল করে দেওয়া দরকার, ওদের উপর নির্ভর করা দরকার। তারপর রেল মন্ত্রণালয় একজনকে দিয়েছে আপনার ছাত্র প্রতিনিধি, সে সেখানে কোনো নিয়মিত কাজ করতে পারছে না, টেন্ডার, নিয়োগ, বাণিজ্য, তারপরে আপনার বদলি, এগুলো তারা জড়িয়ে গেছে। আপনার বিএনপি চাঁদাবাজি এই কথাগুলো বলে একটা মুখরোচক কথা বলা হচ্ছে। প্রথম 2-4 দিন একটা শূন্যস্থান ছিল যেগুলো আওয়ামী লীগ ইজারা ভেঙে গেছে, এখন তো একটা স্বাভাবিক শৃঙ্খলার মধ্যে আছে। আপনি চিন্তা করে দেখেন, শেখ হাসিনা বলেছে তার চাকর 15 বছরে 400 কোটি টাকা নিয়ে পালিয়ে গেছে বা 400 কোটি টাকার মালিক, আর আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার আপনার এপি এর 7 মাসে 322 কোটি টাকা আপনার তাই লোপাট করে সুইজারল্যান্ডে চলে গেছে। আরেক দরবের 400 কোটি টাকা, 400 আর 300 722 কোটি টাকা তো বিএনপি সারা দেশে চাঁদাবাজি করে নাই। তাইলে এগুলো মানে বিএনপির প্রতি এক ধরনের অবজ্ঞাসুলভ আচরণ করতেছে। আপনার আমি তো এনসিপি বা যারা করে তাদের সাথে আলোচনায় বসি, আমাদের 50 বছরের রাজনৈতিক অভিজ্ঞতার চাইতেও বেশি, তাদের 50 সপ্তাহ হয়নি, তারা আমাদেরকে মানে জ্ঞান দান করে, কিন্তু কিছু করার নাই। আমরা এখন জ্ঞান শুনছি, কিন্তু আমরা সরকারকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই যে আমাদের কাট অফ টাইম ডিসেম্বর পর নির্বাচনের জন্য। ডিসেম্বরের পরে আমরা একদিন ওই সরকারকে আর আমরা ক্ষমতা দেখতে চাই না। এবং আপনি দেখবেন এটা মানে সারা জাতি এটার পিছনে ঐক্যবদ্ধ হয়ে যাবে, কারণ একটা নিয়মিত সরকার ছাড়া এবং একটা নির্বাচিত সরকার ছাড়া জনগণের সমস্যার কোনো সমাধান করা হয় না। রাজপথে তখন নামবেন না? অবশ্যই। যদি সরকার তো এখন পর্যন্ত তারা যে অবস্থাটা বলেছেন যে আপনার সংস্কার কমিশন, আমরা তাদের সাথে আলোচনা করেছি, তারা এমন এমন কিছু প্রস্তাব দিচ্ছেন যেগুলো আমাদের পক্ষে মানা সম্ভব নয়। 166টা মানে যে তাদের প্রস্তাব, তার মধ্যে একটা প্রস্তাব হলো যে কি জেলা প্রশাসকের নাম পরিবর্তন করে জেলা কমিশনার রাখা। আমরা তো হাসতে শেষ, আরে ভাই এটার জন্য কি রাজনৈতিক দলের সাথে আলোচনা করতে হয় নাকি? মূল বিষয়গুলোর সাথে রাজনৈতিকভাবে আলোচনা করেন, যেগুলো আমরা ঐক্যমত্য হবে, আমরা একটা সনদে স্বাক্ষর করব, আমরা প্রত্যেকে অঙ্গীকার করবো জনগণের কাছে যে আমরা ক্ষমতা গেলে এটা বাস্তবায়ন করব। আপনারা সংস্কারের নামে আপনারা নির্বাচন প্রলম্বিত করবেন। আপনার কথা আমি একদম পরিষ্কার। জনাব অ্যাডভোকেট আবু হানা রাজ্জাকি, আপনি আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টা আমি আবার ঘুরে ফিরে আসি, যে অনেকে বলছে আওয়ামী লীগ নিষিদ্ধের যে প্রক্রিয়া, এতে করে আওয়ামী লীগের প্রতি এক ধরনের সিম্প্যাথি তৈরি হবে এবং এই ধরনের নিষেধাজ্ঞা আওয়ামী লীগকে ফেরার পথ সহজ করবে। আওয়ামী লীগের প্রতি যদি সিম্প্যাথি গ্রো হয়, হোক, সরকার সিদ্ধান্ত যে বন্ধ হয়েছে হোক, এটা নিয়ে আমার ভাবার কি আছে। কিন্তু আমি যে ভাই যে কথা বল, এনসিপি চাঁদাবাজি করতেছে 300 কোটি 400 কোটি, আমার প্রশ্নটা কিন্তু ওইখানেই। আমি তাকায় তাকায় দেখবো কেন? আমি তাকায় তাকায় দেখবো কেন? যাদের কোনো অস্তিত্ব নাই, তারা তো ভয়েস রেজ করছে, আর কি করতে পারে? না, তারা ভয়েস করবে, এখনই আন্দোলন করবো। আমি ডিসেম্বরের পরে আন্দোলন করবো কেন? রাজনৈতিক অধিকার, আপনি দেশটাকে ভালোবাসেন, দেশের জনগণকে ভালোবাসেন, চাঁদাবাজি বন্ধ করতে চান এনসিপির, যেটা বললেন ভাই, আমি একমত তোমার সাথে। তো সে তো ডিসেম্বর মধ্যে চাঁদাবাজি করবে। আমি ডিসেম্বর মধ্যে বসে থাকতেছি কেন? আমার আমার ফল্ট মানে আমার ইয়েটা কোথায়? আমি তাকে টাইমটা দিচ্ছি কেন? আমার প্রশ্ন কিন্তু ওইখানে। আমি কিন্তু আই এম নট ফেভারিং দ্য গভর্নমেন্ট। আমি একটা ব্যক্তি, আমি বলতেছি এই ভাই যেটা বললেন, ইফ ইট ইজ এ ফ্যাক্ট, 7 দিনে যদি 300 কোটি 400 কোটি টাকা কামাইয়া ফেলায়, হ্যাঁ, তাহলে ডিসেম্বর পর্যন্ত কত কামাবে? আমরা তাকায় তাকায় দেখবো কেন? বড় বড় রাজনৈতিক দলের দায়িত্ব কি? আপনি এই ডিসেম্বর পর্যন্ত ক্ষতি দেখবেন, তারপরে বসবেন, তারপরে ঠিক করবেন এই ডিসেম্বর মধ্যে কি হবে। এখন করিডোরের আলোচনা চলতেছে, তাই এখন আপনার কি চট্টগ্রাম পোর্ট দেওয়ার আলোচনা চলতেছে, আপনি এখানে বসে বলতেছেন কি ওনারা দিতে পারবেন না, অনির্বাচিত সরকার। দেশের দায়িত্বে, দেশকে ভালোবাসতে হলে আপনি এখনই নামতে হবে, আপনি দিতে পারবেন না। আমি ডিসেম্বর পর্যন্ত দিয়ে দিবে, ডিসেম্বর মধ্যে আপনার পোর্ট দিয়ে দিবে, করিডোর হয়ে যাবে যদি হয়, তাহলে আমাদের দায়িত্বটা কি? আমি শুধু এখানে বসে বলবো কেন? আর যদি আমরা এখন প্রতিবাদ করতে না পারি, এটা আমি কিন্তু এর ভিতরে ঢুকি নাই, আমি জাস্ট ওনার কথার উপরে বললাম। তাহলে যদি এই করিডোর দিয়ে দেয় চট্টগ্রাম, এটার সুবিধা অসুবিধা কিন্তু আলোচনা করছি না, তাহলে এখন আমরা নামতেছি না কেন? ধন্যবাদ। দেওয়ার পরে যদি আমরা বলি, আবু হানা রাজ্জাকি সাহেব ক্লিয়ার একদম। সাদেক হোসেন সেলিম, নিশ্চয়ই আপনি শুনছিলেন এবং এই বিষয়টার উত্তর আমি জানবো, আপনারা কেন সময় দিচ্ছেন? না, আমরা তো প্রথমেই বলেছি যে একটা দেশের নির্বাচনী ব্যবস্থা একেবারে ধ্বংস করে ফেলেছে সরকার।
তিনটা নির্বাচনের নামে এটা প্রহসন করেছে। তাহলে একটা সঠিক নির্বাচন করতে হলে নির্বাচন কমিশনকে প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর উপর নির্ভর করতে হয়। আর সেই প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষ করে একটা নির্বাচন উপযোগী সংস্কার করা দরকার, যদি সংস্কার করার প্রয়োজন হয়। ওনারা কিছু সংস্কার করার প্রয়োজন আছে আমরাও মনে করি। আপনার রাজনৈতিক দলগুলো সংস্কার করার প্রয়োজন আছে বলেই কিন্তু প্রায় 2.5 বছর আগে বিএনপি তাদের 27 দফা রাষ্ট্র সংস্কারের একটা কর্মসূচি দিয়েছে। পরবর্তীকালে 40টি রাজনৈতিক দলের সাথে দফায় দফায় বসে এটা 31 দফা একটা রাষ্ট্র সংস্কারের প্রস্তাব দিয়েছে। এই সংস্কারের সাথে বর্তমান সরকারের সংস্কার চিন্তাভাবনা খুব বেশি অমিল নেই। তারপরেও আমরা মনে করছি যে যেহেতু তারা একটা কমিশন গঠন করেছে, আমরা সময় দিয়েছি, রাজনৈতিক দলগুলো তাদের সাথে আলোচনা করেছে এবং আমরা একটা ঐক্যমত্যের ভিত্তিতে আমরা একটা সনদে স্বাক্ষর করতে চাই এবং সেই ভিত্তিতে কিন্তু আমরা রাষ্ট্রটা পরিচালনা করতে চাই। আজকে জনগণ যেটা বলছে যে এমন একটা ব্যবস্থা আমরা চাই যেন ওই ব্যবস্থাতে কোনো ফ্যাসিবাদের জন্ম না হয়, আমরা সেটা চাই। আমরা জানি যে শেখ হাসিনা কিন্তু ব্যবস্থাপনার কারণে ফ্যাসিবাদ হয়নি, শেখ হাসিনা ব্যক্তিগত চিন্তার কারণে ফ্যাসিবাদ হয়েছে। কার্যক্রম যা চলছে কতটা আশাবাদী যে ডিসেম্বর নির্বাচন হবে? না, আমরা সম্পূর্ণ আশাবাদী এটা ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে, আমরা আশাবাদী। আর যেটা বলছেন যে করিডোর দেওয়ার ব্যাপারে আমরা প্রতিবাদ করেছি। আমরা আপনার এই যে চট্টগ্রাম বন্দরকে দিচ্ছে এটা নিয়ে আজকে গতকালকে পরশু থেকে প্রতিবাদ হচ্ছে, বিবৃতি হচ্ছে, মিটিং হবে, মিছিল হবে, এগুলো হবে। কারণ এগুলো একটা নিয়মিত সরকার এটা দিতে পারে না। চট্টগ্রাম বন্দরের মতো স্পর্শকাতর একদম বর্তমান চট্টগ্রাম বন্দর, নতুন কোনো বন্দর আপনার সরকার প্রতিষ্ঠা করে মানে অন্য কেউ এসে সেখানে তো বিল্ড অপারেট অ্যান্ড ট্রান্সফার পদ্ধতিতে করুক বা আপনার অন্য পদ্ধতিতে করুক, তাতে কোনো আপত্তি নেই। আমরা যেমন আজকে যেমন বিভিন্ন পত্রপত্রিকা এসছে, আমরা 12 দলের পক্ষ থেকে আমরা এটার বিরুদ্ধে প্রতিবাদ করেছি, অন্যান্য রাজনৈতিক দলগুলো করছে, আজকেও বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের বক্তব্য দিচ্ছে এবং বক্তব্যটা আমরা রেজ করার চেষ্টা করছি। তো কারণ আমরা তো এই সরকার তো আমাদের সরকার, আমরা এই সরকারকে সমর্থন দিয়ে আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়েছি। আমরা তো এখনই এই সরকারকে ফেলে দেওয়ার জন্য আমরা রাস্তা নামতে পারি না। আমরা যদি এই সরকারের বিরুদ্ধে এখনই রাস্তা নামি তাহলে বিভিন্ন যে ষড়যন্ত্রকারীরা, চক্রান্তকারীরা, পলাতক তারা মাথাচাড়া দিয়ে উঠবে। ধন্যবাদ আপনাদের দুজনকে বাংলাদেশে আসার জন্য। দর্শক, যে কথা বলতে চাই আজ এ পর্যন্ত, আবার দেখা হবে আগামীকাল একই সময়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।